সেজ দাদামশাই বললেন, এই বারান্দাতে আমার ছোট কাকা কত কি করেছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাড় ছাড় চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে রেখেছি। এই দোতলার ওপর শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো। লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমিদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই না শুনে আমার ঠাকুমা, পিসিমা আর জেঠিমারা হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো, মেমদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকসা রং, আর মোড়া খেকো ফিগার হয়। কি যে বলিস তার ঠিক নেই, মেমরা যে টিয়ে পর্যন্ত খাই শুনেছি। ছোট কাকা বিরক্ত মুখে বললেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই, মেমেও দরকার নেই, নতুন স্যুটগুলোকেও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউ কথাটাই তুললেন না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন। ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই, বাঁদর তাড়াবার জন্য। তারই ঠিক নিচ দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমিদারের পাকড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপ ধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়ি অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। আর ছোট কাকাকেও ডেকে বললেন, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা, মোটা, গোলচোখা 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা আজীবন পরম সুখেই কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার এসবগুলো নিয়ে আসছে, বলিস যে আমি বেরিয়ে গেছি। বলেই সেজ দাদামশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতন মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত। বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটই সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ির শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রতিবেশীর বর্মি বাক্সের সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ।
রান্নাঘরে আনন্দ কোলাহল। এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার বাঁকে ঘুরেই দেখি চাকর বাকরেরা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কে একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জল চৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামট্যাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁ ভোঁ। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই। খালি বামুন দিদি ঘোমটার ভেতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমাদের চোখ এড়ায়নি। ঠ্যাং ছোড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এতদূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুন্না গড়াতে একেবারে ভেতরে এসে সেঁধিয়েছে। চুলগুলো আমার সোজারু কাঁটার মতন উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোকটা খোকা বাবু? তুমি আমি ছাড়া তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে বসল। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপার টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম, ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ কি করব? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই তার খোঁজে বেরুলাম। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খাবার পর দেখি পূব দিকের ছোট্ট ঘরে তক্তাপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুখানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই বিষম বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসো? যাও না এখান থেকে। আমি বললাম, চারিদিকে যে রকম ষড়যন্ত্র চলেছে এখন, আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঘরে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমায় হেল্প করবে? না, তাই না শুনে এমনি ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারাদিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে প্রতিবেশীর বর্মি বাক্সের গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন, আর আমার বুক টিপ টিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রতিবেশীর ইয়া হাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আধসের দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভিজে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যা জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ও দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকালেন, সে 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রতিবেশী একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে, এসে মহা হইচই লাগালেন। কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখে দেখেনি সে বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল?
দিদিমা বললেন, কে জানে, মশলা টশলা হবে। ওই প্রতিবেশী একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা, কালো রোগা টিকটিকে, এক মাথা কোকড়া কোকড়া, তেল চুকচুকে চুলে টেরি বাগানো, দিনরাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশুনো কি কোনো রকমে কাজকর্মেই নামটি নেই। সারাদিন গোলাপি গেঞ্জি আর আদ্যির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, শখের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারও কিছু বলবার জো নেই। প্রতিবেশী তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতে বদমাইশি আছে, সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো। যখন আরও বড় হলো, গাঁজা গুলি খেতে শিখল, জুয়ার আড্ডায় গিয়ে জুটল, মাঝে মাঝে 1 মাস 2 মাস দেখা নেই, আবার একগাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রতিবেশী যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান। পাজি ছেলেকে পায় কে? হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাটার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনল, হীরের আংটি কিনল। বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পমান। কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রতিবেশী অবধি চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন। আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতুম প্যাঁচা ডাকছে, আর মাথার ওপর পুরানো কাঠের কড়িগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি। যার জন্য ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরও অনেক লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জল না খেয়ে আর 1 মিনিটও থাকা অসম্ভব হলো। আস্তে আস্তে খাট থেকে নামলাম, আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে এসে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের খুটখুটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি। এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সেজ দাদামশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম, দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে, হাত দিয়ে শীত কাটতে কাটতে কানে মাকড়ি পরা লাল নেংটি, গায়ে তেল চুকচুকে চোর ডাকাতেরা সেজ দাদামশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মখমলের চটি পায়ে দিচ্ছে। এমন সময় ঠুস করে সেজ দাদামশাইয়ের ঘরের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম। সেই চিমড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগোচ্ছে। আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতাই ছিল না। তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্যে প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু কি একটা পেরেক না কিসে হোঁচট খেয়ে দূর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরুলো চিমড়ে ভদ্রলোক, এরপরে হয়তো বেরুবে দামড়া ডাকাত। ফিরতে যাব এমন সময়
একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরছি, এমন সময় আবার সেজ দাদামশাইয়ের দরজা খুলে গেল এবং এবার স্বয়ং সেজ দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আতিপাতি করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি। ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরে কেনা কিসে হোঁচট খেয়ে সেজ দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কী যে বললেন তার ঠিক নেই। ভালোই হলো আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধ হয় কিছু লাগালেন টাগালেন। আমি কি যে ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার গিয়ে শুয়ে পড়লাম। পকেটে কাগজটা করকর করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকির ওপর রোজকার মতন আজও দেশলাইয়ের মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয়ে আর জানলাম না। সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম প্রতিবেশী এসে পেছনের বারান্দার দরজা থেকে আমায় ডাকছেন। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, ধান পরা, ছোট করে চুল ছাঁটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল এক হাত দিয়ে ইশারা করে আমায় ডাকছেন আর অন্য হাতটা পিছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই না তো। নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে 1 বছর ধরে খুঁজেও পাওয়া যায়নি? আমার আশা আছে যে আমি 2 দিনেই খুঁজে দেব। কোথায় রেখেছিলে? প্রতিবেশী বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না, তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস। আর দেখ, ওই বেটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গাঁজার ব্যবসা করছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে? বলে আমাকে চুমু খেয়ে প্রতিবেশী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি দিয়ে বাগানের দিকে চললেন এবং পিছন ফিরতেই দেখলাম যে হাতটা পিছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত একটা গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। কাটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুক্ত বাপু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 টাকা পাইলাম। স্বাক্ষর নিধিরাম শর্মা। পুনঃ সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি, শিরদাদা মশাই কি উদ্দেশ্যে চিমড়িটাকে টাকা দিলেন? কি অনুসন্ধান? এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতো ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে পড়লাম। কি হয়েছে পাঁচু মামা? আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামা শুকনো ঠোঁট আরও শুকনো জিভ দিয়ে চাটতে শুরু করে বলল, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসিটা আবার কে? পাঁচু মামা আমসিহানো মুখ করে বললেন, প্রদীপিসি দি সেকেন্ড।
চিঠিটা পাঁচু আমার নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না পাঁচু মামা। স্বয়ং সেজ দাদা মশাই এতে ভীষণভাবে জড়িত আছেন। এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা খুলে গেল। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রতিপিসির মতন কে একজন তেলো হাঁড়ির মতন মুখ করে ভিতরে এলেন। বুঝলাম ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজায় ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের ওপর পড়েছিল। সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি করতে পারো আমার তুমি? এমন কোনো স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই। জানো আমার বুকের মধ্যে সিংহ। এইটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন, আর পাঁচু মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাঁড়ি কলসির মধ্যে সিঁধিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদমস্তক আমাকে কাঠফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন, আর আমার হাত এমনি কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমনি চমকালেন যেন বন্দুকের গুলি খেয়েছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলবার আগেই সেজ দাদা মশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, আহ খেন্তি, তুই আবার এখানে কেন? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধে হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না। আমার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো সস্তা রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা দূরে থাকুক, কচুটারও মুখ দেখি না। তাই বলে বৌদির ঘরের কোনায়ও একটু জায়গা হবে না? পাঁচু মামা এখানে দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে বলল, জায়গা হবে কি না হবে তাতে তো তোমার ভারী বইই গেল। এই বর্ষাকালে আমার ঘরে বা তোমার কত জায়গা? বলে কচ্ছপের মুন্ডুর মতন শুট করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজ দাদা মশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু আমাকে তাড়া দিয়ে বললেন, এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি। আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো এক্ষুনি, তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস। বেরো বলছি, তোকে আমি সার্চ করবই করব। না বেরোলে ওই খাটের তলায় এসে দিয়েই সার্চ করব। আমি জানি না তোদের সব জ্বালা কি। প্রতিপিসি বাক্সর জন্য তোরাও চোখ চোখ করে বেড়াচ্ছিস, অথচ বাক্সতে আর কারো অধিকার নেই। ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। সেজ দাদা মশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল? আমি আইন পাশ করেছি, তা জানিস? কেউ যদি পায় তো আমি পাবো। জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি, ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার বের করে বললেন, মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার। যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটে তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে রয়েছে। আর যাই কোথা, নিমেষের মধ্যে হিড় করে টেনে পাঁচু মামাকে বের করে এনে 2 থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ বের করে বললেন, তবে না নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছ সেজদা, ব্যাটা ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজ দাদা মশাইও অমনি বললেন, কই দেখি দেখি। চিমড়ে ভদ্রলোকও এগিয়ে বললেন, মানুষ হয় একরকম অসম্ভব।
পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাবধানে বসে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি, বিশেষত খেন্তি পিসির মতন একজন আকাট মূর্খ স্ত্রীলোকের। নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার উপর হামলা। আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেরো দাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সংকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধা করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেয়ালে সিঁড়ির খাঁজ কাটা কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ, যদিও আমি এখন অবধি চা পাইনি, তবুও নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতন হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারুর সাধ্য নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে, কত বছর ধরে কে বা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকুম বকুম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারিদিকে একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পাইনি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে আছে, নেমেছি কি খপাং করে ধরবে, অমনি আর আমার নামবার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো স্থির করলাম। কিছু করবার নেই, কিছু দেখবার নেই, চারিদিকে পাঁচিল, ওপরে আকাশ থেকে আর কষ পায়রা কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লাল মুখোরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চ্যাঁ চ্যাঁ লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা, চারিদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলো খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শোঁ শোঁ করে সমুদ্রের শব্দ। যে আমি কোনোদিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সেই আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পায়নি তাই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তর তর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে ওপরে উঠে এলাম। ওপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা খোপরা, কেমন একটু ভিজে ভিজে গন্ধ, আর ভেতরের দেয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরপে, ইতি শ্রীগজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম এর ওপর। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটা যে খোপ আছে, তাতেই জায়গার অভাবে পায়রা বাসা গড়েনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে 2 হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে।
আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। কোলের ওপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। ওপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছ্যাঁদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরপে গজা কী সব লিখেছে। সেই পুঁথিও নামালাম, নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে ৮-১০টা সাদা, লাল, নীল, সবুজ পাথর বসানো আংটি, হারবালা আর একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম, স্বপ্নে প্রদীপিসি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন। তাই সেটা তক্ষুনি পকেটে পুরলাম। তারপর পুঁতিটা খুলে কি আর বলবো, দেখলাম শ্রী গজার লেখা, পড়া আমার সাধ্যি নয়। বুঝলাম পুঁতিটা সেজ দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার, বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম। আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের ওপর একটুও রাগ হইল না। বাক্স নিয়ে সে যে কত কষ্ট করে দেয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেয়াল বেয়ে বাইরের দেয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানুষিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু আমার হাতে ধরা ১০০ বছরের আগের হারানো প্রদীপিসির বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেবল ভ্যাল ভ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁতি বের করে সেজ দাদামশাইয়ের হাতে দিলাম। সেজ দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যেস মতন নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজ দাদামশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব মেটে হওয়াতে বিশেষ সুবিধে হলো না। হঠাৎ সেজ দাদামশাই বিষম চমকে উঠে বললেন, আরে এই যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুঁতি, এ কোথায় পেলি? আরে এই হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসে মশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছিলেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে আরও বিষম চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে এটা যে একটা ডায়েরির মতোই শোনাচ্ছে, না আছে তারিখ, না আছে বানানের কোনো নিয়মকানুন। বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো। সোমবার সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যাস মতন বাড়ি শুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন। মঙ্গলবার আর পারা যায় না, বাক্স আমি কিছুতেই কাহাকেও দেব না স্থির করিয়াছি, অথবা ইহারা যেইরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে, বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই। বগলে কড়া পড়িয়া গিয়াছে। শুক্রবার সৌভাগ্যবশত তারিওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুযোগ পাইয়াছি। খোঁজাখুঁজি বন্ধ হইলেই বাড়ি আনিব। সোমবার তারিওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি, বিষম লাভ হইতেছে, এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয়। শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে, তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব। রবিবার ঘটনাচক্রে গম্বুজের ভেতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এইখানেই আমার এই লিপি ও বাকি গুটি কতক অলঙ্কার রাখিলাম। ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবেক। ইতি শ্রী গজা।
সেজদাদা মশাই হতাশ গলায় বললেন, তারপরই বোধ হয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন। গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি। প্রদীপিসির ফিক করে হাসার কারণ বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাবার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন, বললেন, আমি ভাগ করে দিচ্ছি। খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হারটা তুই নে। সেজদাদা মশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো। তুমি এই হীরের আংটিটি নাও। এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব। এটা পাঁচুর, এটা ন্যাড়ার প্রাপ্য। এটা পুটকি পাবে, এটা বুঁচকি পাবে। এই বালা জোড়াটা আমার ভাগ, আমার মেয়েকে দেব বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি। এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি, কত পুলি বানিয়েছি। হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি নিলাম, মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তোকে দিল 7 নহর আর আমার বেলা 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজদাদা মশাইকে বলছেন, স্যার, আমার 200 টাকা। এমনিই ছিল আমার প্রথমবার মামাবাড়ি যাবার ব্যাপার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।